আচ্ছা, একটা কথা ভাবুন তো, একটা মানুষ কতটা জঘন্য হলে মৃত মেয়ের লাশ দেখে নিজের যৌন চাহিদা মেটাতে পারে? সে কেন এত জঘন্য কাজ করলো? আর মেয়েটিরই বা কি দোষ ছিল? তবে অদ্ভুতভাবে মেয়েটি অবিবাহিত থাকা সত্ত্বেও 2 মাসের প্রেগনেন্ট ছিল। আর সে প্রেগনেন্ট থাকা অবস্থাতেই তাকে মেরে ফেলা হয়েছে। শুধু তাই না, এই মুভিতে দেখানো হয়েছে একটি সুখী দম্পতিকে নিঃসন্তান থাকায় কতভাবে কষ্ট পোহাতে হয়। আজ আমি আপনাদের সাথে এমনই এক ভয়ঙ্কর সায়েন্স ফিকশন মুভি নিয়ে আলোচনা করব। মুভিটির নাম কালপুরুষ। মুভিতে দেখানো হয়েছে একজন সৎ পুলিশ অফিসার তার কেস সমাধানের জন্য জীবন মরণের সাথে যুদ্ধ করে। আর সে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে গিয়ে মৃত মেয়েকে জীবিত করতে চায়। এটা কি আদৌ সম্ভব, নাকি ভাগ্যের সাথে আধ্যাত্মিক কিছুই হয় না? এমনই এক দুর্দান্ত কাহিনী নিয়ে আজকের এই গল্পটি একবার দেখার চেষ্টা করলে আর বের হতে পারবেন না। তাই যদি হাতের সময় থাকে, পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। মুভির শুরুতেই আমরা একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে ফারিয়া। সে রাতের বেলা একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাউকে ফোন করছিল। তাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। আর সে হাঁটতে হাঁটতে একটা লেকের পাড়ে আসে। আর তখনও সে অবিরত কাউকে ফোন করতে থাকে, কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভ না করায় সে মন খারাপ করে বসে থাকে। অর্থাৎ সে এখানে কেউ অপেক্ষায় বসে আছে। এমন সময় হঠাৎ করে সে শুনতে পায় কেউ একজন তাকে ফারিয়া ফারিয়া বলে ডাকছে। ফারিয়া তখন সেই লোকটিকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই পিছন থেকে একজন মাস্ক পরা লোক এসে ফারিয়ার গলায় ছুরি বসিয়ে দেয়। আর অতিরিক্ত রক্তক্ষরণে ফারিয়া সেখানেই মারা যায়। এরপর সে মাস্ক পরা লোকটি ফারিয়ার শরীর থেকে সমস্ত জামাকাপড় খুলে ফারিয়াকে উলগ্ন করে ফেলে। আর তারপর সে হস্তমৈথুন করে ফারিয়ার শরীরের ওপর স্পাম ফেলে দেয়। এই লোকটি কেনই বা ফারিয়াকে এত নৃশংসভাবে খুন করলো? আর কেনই বা ফারিয়াকে মারার পর তার সাথে এত নোংরা কাজ করলো? আর এই লোকটি বা কে? এরকম রহস্য রেখেই গল্প এগোতে থাকে। পরের দিন সকালবেলা সেখানে পুলিশ আসে। আর এই খুনের তদন্তের দায়িত্ব পড়ে ধানমন্ডি থানার এসআই মিরাজের ওপর। সেখানে সে মিরাজ দেখতে পায় ফারিয়ার উলগ্ন দেহটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তাই সে তার সরকারি অফিসার শফিককে জিজ্ঞেস করে কাপড়টা কে দিয়ে গেছে। তখন শফিক বলে পাশের মসজিদ থেকে ইমাম এসে দিয়ে গেছে। তখন মিরাজ বলে খবরটা কে দিছে? শফিক বলে 2টা ছেলে, তারা ভোররাতে চেকপোস্টে গিয়ে খবরটা জানিয়েছে। তখন মিরাজ জানতে চায়, আচ্ছা ছেলে 2টা এখন কোথায় আছে? উত্তরে শফিক বলে ছেলে 2টার কাছে ইয়াবা ছিল, তাই তাদেরকে জেল কাস্টাডিতে রাখা হয়েছে। এরপর মিরাজ লাশের কাছে যায় আর ফারিয়ার নৃশংসতম মরদেহ দেখে। আর তখন শফিক জানায় ফারিয়ার বাড়ি হচ্ছে জিগাতলায়। সে তার বান্ধবীর সাথে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে। সেখানে কথা বলার এক সময় মিরাজ খেয়াল করে লেকের পাড়ে 2টা চেয়ারের জায়গায় একটা চেয়ার রাখা। তাই তার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়। আর এর জন্য সে শফিককে ভালো করে সব জায়গার ছবি তুলতে বলে। এরপর মিরাজ সেখানে এসে 2জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর জানতে চায় তারা সেদিন রাতে লেকের পাড়ে কেন গিয়েছিল। তখন তারা জানায় তারা ইয়াবা খাওয়ার জন্য ফয়েল আনতে লেকের পাড়ে গিয়েছিল। কারণ তাদের বয়স কম হয়, ফার্মেসি থেকে তারা ফয়েল কিনতে পারতো না। তখন মিরাজ জানতে চায় লেকের পরে তারা কার কাছ থেকে ফয়েল আনতে গিয়েছিল। তখন তারা জানায় তাদের কাছে এক বৃদ্ধ মহিলা কম টাকায় পুরনো ফয়েল বিক্রি করত। কিন্তু সেদিন রাতে তারা যখন ফয়েল আনতে যায় তখনই তারা সেখানে ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখে। আর যেটা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা দুজনেই জানায় এই খুনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ফারিয়াকে খুন করেনি। তবে তারা সেখান থেকে দূরে পালানোর সময় একটা লোককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। অন্ধকার থাকার কারণে তারা লোকটির চেহারা ভালো করে দেখতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষ করে মিরাজ শফিককে বলে লেকের পাড়ের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ ভালো করে চেক করতে। এরপর মিরাজকে থানার ওসি তার কেবিনে ডাকেন। আর সে মিরাজকে বলে তোমার ভাগ্য তো খুব ভালো, অপরাধী নিজে এসে তোমার কাছে ধরা দিয়েছে। মূলত ওসি ভাবতেছে ইয়াবা নিয়ে ধরা খাওয়ার সেই 2জনই হয়তো খুনি। কিন্তু মিরাজের ধারণা তারা ফারিয়াকে খুন করেনি, কারণ তারা খুন করলে লাশটাকে কেন ফেলে দিল না? আর তারা ডাক্স নিয়ে কেন পুলিশের কাছে খবর দিতে আসলো? তবে ওসির ধারণা এই খুনের সাথে ছেলে 2টার সম্পর্ক আছে। তাই সে মিরাজকে বলে আগে থেকে কাউকে নির্দোষ ঘোষণা করবে না। আর প্রমোশনের পর এটাই আমার ফার্স্ট কেস। তাই সে মিরাজকে কাজে মনোযোগ দিতে বলে আর ফারিয়ার পোস্টমর্টেম রিপোর্টটা রেডি করতে বলে। এরপর মিরাজ এসে সবাইকে থানায় ডাকে আর জিজ্ঞাসাবাদ শুরু করে। সে প্রথমে ডাকে মসজিদের সেই ইমামকে আর জানতে চায় সে আগে থেকেই ফারিয়াকে চিনত কিনা। তখন ইমাম জানায় সে প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে মাঝে মাঝে ফারিয়াকে দেখত,
কিন্তু কখনোই তার সাথে কথা হয়নি। সেও বুঝতে পারছে না ফারিয়াকে আসলে কি খুন করতে পারে। এরপর ফারিয়ার রুমমেট আনিকাকে ডাকা হয়। সে একটা এনজিওতে চাকরি করে। তার কাছ থেকে মিরাজ জানতে পারে সে ফারিয়াকে রাতের বেলা পার্কে হাঁটাহাঁটি করতে মানা করত, কিন্তু ফারিয়া তার কথা শুনত না, কারণ তার পার্কে হাঁটাহাঁটি করতে ভালো লাগতো। সে আরও জানায় ফারিয়া কারোর সাথে খুব একটা মিশত না, সে একাই থাকত। এদিকে শফিক ফারিয়ার বাসার কেয়ারটেকারের জবানবন্দি নেয়। সে জানায় সে 1 মাস হলেও ফারিয়ার বাসায় নতুন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছে, কারণ আগের কেয়ারটেকার গত 1 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে সে মিরাজ বাসায় ফিরে আসে, আর তখন আমরা মিরাজের স্ত্রীকে দেখতে পাই। মিরাজের স্ত্রীর নাম নোভা। নোভা আর মিরাজ দুজনকে অনেক ভালোবাসত। তবে মিরাজের শারীরিক অক্ষমতার কারণে তারা এখন পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখতে পারেনি। মিরাজ রাতের বেলা টিভি দেখতে দেখতে কেমন যেন কল্পনায় চলে যায়। এতে আমরা বুঝতে পারি মিরাজের মেমোরিতে কি যেন একটা ঘুরপাক খাচ্ছে। আর তখন মিরাজের স্ত্রী প্রেগনেন্সির টেস্ট নিয়ে সে জানতে চায় একটা দেখ মানে কি। তখন মিরাজ কথা ঘুরিয়ে অন্য কথা বলে। নোভা তখন বায়না ধরে সে সিগারেট খাবে, আর এর জন্য সে লাইটার আনতে মিরাজকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর মিরাজ যখন লাইটার আনতে বাইরে চলে আসে, তখন শামসুল আলম নামে একটা লোক তাকে ফোন করে আর জানায় সে হচ্ছে যশোর থানার একজন সাবেক পুলিশ অফিসার। সে মিরাজকে বলে, আপনি যে খুনের ব্যাপারে তদন্ত করছেন, লেকের পাড়ে খুন হওয়া ওই মেয়েটার ঘটনা আমি আগে থেকে জানি। এর সবকিছুই অতীতে ঘটে গেছে। এসব কথা শুনে মিরাজ একদম অবাক হয়ে যায়। তখন সে লোকটা বলে, আপনি আপনার ঠিকানা দেন, আমি আমার ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। পরের দিন মিরাজ শফিককে নিয়ে মর্গে আসে। তখন মর্গের ডাক্তার শফিককে বলে মেয়েটির এক কান থেকে আরেক কান পর্যন্ত চিরে ফেলেছে, আর মেয়েটি রক্তক্ষরণে মারা গেছে। খুনিটি জানতো এইভাবে মারলে শ্বাসনালী কেটে যাবে, তাই মৃত্যুটাও তাড়াতাড়ি হবে। তখন মিরাজ জানতে চায় ওনাকে কি রেপ করা হয়েছিল। তখন ডাক্তার জানে না, তবে ওনার উলঙ্গ দেহের ওপর 2 জন মানুষের স্পাম পাওয়া গেছে। অর্থাৎ তাকে খুন করার পর উলগ্ন করে তার ওপর মাস্টারবেশন করা হয়েছে। এমনটা শুনে মিরাজ ও শফিক চমকে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়েটি 2 মাসের প্রেগনেন্ট ছিল। মর্গ থেকে এরকম তথ্য পেয়ে মিরাজ সরাসরি পুলিশ মিটিংয়ে বসে। সেখানে সে ফারিয়ার ওপর পাওয়া একাধিক স্পামের বিষয়টা জানালে ওনার কলিং জাহাঙ্গীর সাহেব ধরা পড়ে সে 2 জনকে দায়ী করে। তখন মিরাজ জানায় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ফারিয়া খুন হয়েছে রাত 2টার দিকে, আর সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই 2 জন লেকে প্রবেশ করেছিল 3টা 15 মিনিটে, আর তারা লাশ থেকে দৌড়ে বের হয়েছে 3টা 26 মিনিটে। অর্থাৎ এই মাত্র 11 মিনিটে তাদের পক্ষে খুন করে উলঙ্গ করার পর মাস্টারবেশন করাটা অনেকটা ডিফিকাল্ট। এছাড়া তাই যদি খুন করে তাহলে তারা পুলিশকে কেন জানাবে। তখন ওসি মিরাজের কাছে জানতে চায়, তাহলে আপনি কাকে সন্দেহ করছেন। তখন মিরাজ বলে, এই ঘটনায় সন্দেহ করার মতো অনেকেই আছে। এই বছর আগের কেয়ারটেকারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে এখনো মিসিং। সবচেয়ে বড় কথা, ফারিয়া অবিবাহিত থাকা সত্ত্বেও প্রেগনেন্ট ছিল। তখন ওসি তাড়াতাড়ি ফারিয়ার পেটের সন্তানের বাবার খোঁজ করতে বলে। এরপর মিরাজ আবার আনিকার সাথে দেখা করে আর জানতে চায় ফারিয়া কেমন চরিত্রের মেয়ে ছিল। তখন আনিকা জানায় ভালো, তবে সবার সাথে হাসিমুখে কথা বলতো। সবাই ভাবতো ফারিয়া তাদের সাথে কিছু করবে, কিন্তু ফারিয়া তেমন ছিল না। তখন মিরাজ জানতে চায় ফারিয়া যে প্রেগনেন্ট ছিল, এটা শুনে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তখন মিরাজ জানতে চায় বাচ্চার বাবা কি হতে পারে। তখন আনিকা জানায় ফারিয়া রিফায়েত নামে একজন বিবাহিত ছেলের সাথে সম্পর্কে ছিল, আর এই বাচ্চা ওই রিফায়েতই হবে। এটা শুনে মিরাজ আনিকার উপর অনেক রাগারাগি করে। ফারিয়ার ব্যাপারে এত বড় একটা নিউজ সে কেন এর আগে বলেনি। তখন আনিকা বলে রিফায়েত খুব ভালো একটা মানুষ, সে ফারিয়াকে অনেক ভালোবাসত। তখন মিরাজ বলে ও কেমন ভালো মানুষ সেটা তো বুঝেই যাচ্ছে। এরপর সে আনিকার কাছ থেকে রেফায়েতের বাসার ঠিকানা কালেক্ট করে আর তাকে এই শহরে থাকতে বলে। এরপর মিরাজ রেফায়েতের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু রেফায়েতের স্ত্রী জানায় রেফায়েত ব্যবসার কাজে থাইল্যান্ড গিয়েছে, ফিরতে 2-3 দিন লাগবে। তখন মিরাজ রেফায়েতের স্ত্রীর সাথে কথা বলার জন্য তাকে বসতে বলে আর তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। মিরাজ তার কাছে জানতে চায় 11 তারিখ রাত্রিবেলা রাত 11টা থেকে 2টা পর্যন্ত তার স্বামী কোথায় ছিল। তখন সে জানায় 11 তারিখ রাতের বেলা রেফায়েত বাড়িতেই ছিল। কারণ হিসাবে সে বলে ওই দিন রাতে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি অনুষ্ঠান ছিল। তারপর মিরাজ জিজ্ঞেস করে পার্টি শেষ করে রেফায়েত কোথায় ছিল। তখন সে জানায় পার্টি শেষ করে রেফায়েত রুমে এসে ঘুমিয়ে পড়েছে, কারণ পরের দিন সকালবেলা রেফায়েতের ফ্লাইট ছিল, তাই রেফায়েত রাত জাগেনি। কিন্তু আমার রাতে ঘুম আসে না, তাই আমি রাত জেগে বই পড়ার অভ্যাস করেছি। সেদিন রেফায়েত ঘুমালেও সেটাতে আমি ঘুমাইনি। কথাগুলোর এক ফাঁকে মিরাজ খেয়াল করে এই দম্পতির ঘরে একটা সন্তানও আছে। তাই মিরাজ থেকে জিজ্ঞেস করে রেফায়েত হাজব্যান্ড হিসেবে কেমন। তখন সে কথারই বলে রেফায়েত বাবা হিসেবে অনেক ভালো, শুধু এতটুকু বলতে পারি।
মিরাজ তখন ওনাকে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব রেফাতকে বাড়ি আসতে বলেন। যাই হোক, কথা বলা শেষ করে তারা সেখান থেকে চলে আসে। এরপর মিরাজ পাশে এসে নবাকে বলে, আচ্ছা আমি যদি অন্য মেয়ের প্রেমে পড়ে যাই তাহলে কেমন হবে? এটা শুনে নবা বলে, তোমার এই ভরিটা দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। প্রেম করো আর যা ইচ্ছে করো, কিন্তু রাত 8টার আগে বাড়ি ফিরলেই হবে। আর মেয়েটিকে অবশ্যই আমার থেকে সুন্দরী হতে হবে। তখন মিরাজ উত্তর দেয়, তোমার থেকে সুন্দরী আমি কোথায় পাবো? নবা তখন মিরাজের এমন উত্তর শুনে খুব খুশি হয়। মূলত মিরাজ বুঝতে চাচ্ছে ঘরের সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে পরকীয়া করলে স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়। যাই হোক, তখন তাদের মধ্যে খুনসুটি ভালোবাসা চলতে থাকে। এরপর মিরাজ নবাকে জানায় খুন হয়ে যাওয়া মেয়েটি 2 মাসের প্রেগনেন্ট ছিল। এটা শুনে ফারিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ একটি বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। আর এদিকে তাদের সন্তান না হওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছে। এসব ভেবে তারা দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর মিরাজের কাছে শফিকের একটা কল আসে, আর সে মিরাজকে দ্রুত মর্গে আসতে বলে। এরপর মিরাজ মর্গে আসলে শফিক তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যে ফুটেজে দেখা যায় কোনো একটা অদ্ভুত লোক রাতের বেলা লুকিয়ে মর্গে প্রবেশ করেছিল। আর এরপর সে ফারিয়ার লাশ বের করে বডি থেকে রক্তের স্যাম্পল নিয়েছে। এটা থেকে শফিক সেখানে কর্মরত লোকের কাছে মর্গের বাইরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু লোকটি বলে তারা মর্গের বাইরের ফুটেজ ডিলিট করে দিয়েছে। তারা শুধুমাত্র মর্গের ভেতরের সিসিটিভি ফুটেজগুলি রেখে দিয়েছে। এরপর শফিক আর মিরাজ আসে দারোয়ানের কাছে। তারা মর্গে প্রবেশ করা সেই লোকটির ছবি এনে দারোয়ানকে দেখায় আর জিজ্ঞেস করে সেই লোকটিকে দেখেছে কিনা, কিন্তু দারোয়ান জানায় এই লোকটিকে সে কখনোই দেখেনি। এরপর তারা মর্গে গিয়ে ফারিয়ার লাশটা বের করে, আর তারা দেখতে পায় ফারিয়ার শরীরে ইনজেকশন পুশ করার মতো দাগ রয়েছে। তখন মিরাজ শফিককে নির্দেশ দেয় যেভাবেই হোক এই লোকটিকে খুঁজে বের করতে। এরপর আমাদেরকে 8 দিন পরের কাহিনী দেখানো হয়। পুলিশ মর্গে প্রবেশ করা ওই লোকটির সন্তান খুঁজে পেয়েছে। সে একটা পুরনো বিল্ডিংয়ের 3য় তলায় থাকে। এরপর মিরাজ শফিকের সাথে নিয়ে লোকটার রুমে প্রবেশ করে, আর তখন তারা রুমের মধ্যে নানান রকম ঔষধ তৈরির উপকরণ দেখতে পায়, আর সেই সাথে রুমের মধ্যেই গবেষণা করার মতো বেশ কিছু যন্ত্র দেখে, সাথে ছিল কিছু কেমিক্যাল। তখন মিরাজ সেখান থেকে একটা ওষুধের শিশি নিয়ে তার পকেটে রেখে দেয়, আর রুমের অন্য পাশটা বেশ কিছু বই দিয়ে সাজানো ছিল। তারা যখন রুমটা ঘুরে দেখছিল ঠিক তখনই সেখানে খাবার হাতে নিয়ে সেই অদ্ভুত লোকটি আসে, আর তাদেরকে বলে, আমার তো এখন লাঞ্চের টাইম, এই খাবার খাওয়ার পর আপনাদের সাথে কথা বলবো। মিরাজ তখন লোকটির পরিচয় জানতে চায়। তখন লোকটি জানায় তার নাম হচ্ছে শেহজাদ। সে বলতে গেলে একজন হাতুড়ি ডাক্তার। এখানে তার তেমন কেউ নেই, তবে তার সাথে পুরী নামে একটা ছোট মেয়ে থাকে যে তার টুকটাক কাজে হেল্প করে, বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট। তখন মিরাজের শফিক তাদের দুজনের পরিচয় দেয়, আর এরপর মিরাজ সেদিন রাতে মর্গের সিসিটিভি ফুটেজের একটি ছবি বের করে শেহজাদকে দেখায়, আর জিজ্ঞেস করে ওই দিন রাতে আপনি মর্গে কেন গিয়েছিলেন? তখন শেহজাদ বলে, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তখন মিরাজ বলে, আপনি বুধবার রাত্রে কোথায় ছিলেন? তখন শেহজাদ বলে, ওই দিন আমার পরি ঋতুটা মারা গেছিল, সেদিন আমি আর পরি মিলে ওটা দাফন করছি, ওই দিন আমি বাড়িই ছিলাম। এরপর মিরাজকে ফোন করা সেই শামসুল আলম থানায় আসে, আর সে 1968 সালে যশোরের ফেরিঘাটে ঘটা একটা খুনের কেসের ফাইল মিরাজের হাতে দেয়। যে খুনের শিকার হয়েছিল একটা মেয়ে, আর তার লাশটাও মৃত্যুর পর উলঙ্গ অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক যেমনটা করা হয়েছে ফারিয়ার সাথে। মিরাজ যখন ফাইলটা ঘেটে দেখছিল তখন সে ফাইলের মধ্যে শেহজাদের ছবির একটা পোর্ট্রেট দেখতে পায়, আর এটা দেখে মিরাজ একদমই চমকে যায়। তখন সেই লোকটি জানায় 1968 সালে ঘটে যাওয়া সেই খুনের তদন্ত করতে এই লোকটি আমাকে সাহায্য করেছিল। এটা শুনে মিরাজ আরও চমকে যায়, আর ভাবতে থাকে 1968 সালে ঘটে যাওয়া খুনের সাথে এই খুনের কি ঘটনা। আর এই প্রশ্নের সমাধান খুঁজতে তারা শেহজাদের সাথে দেখা করে। তখন শামসুল আলম শেহজাদকে বলে, আমি আপনাকে দেখেছি 1968 সালে, তখন আপনি দেখতে একই রকম ছিলেন, সেই হিসাবে এখন আপনার বয়স হওয়া দরকার 100। তখন শেহজাদ বলে, আমার বয়স 110, আপনার অঙ্ক ঠিক হয়েছে। তখন শামসুল আলম বলে, কিন্তু আপনাকে দেখে 45 বছরের বেশি মনে হচ্ছে না। তখন শেহজাদ বলে, সেটা ঠিক, কিন্তু এই দাড়ি সাধারণত থামানো যাচ্ছে না। তখন শামসুল আলম বলে, আমার প্রথম কেস যশোর রোড দিয়ে বেনাপোল ক্রস করছিল, মাঝ নদীতে আমাদের ফেরিটা আটকে যায়, একটা মেয়ে খুন হয়, ঠিক একইভাবে ওনার সাথেই এমনটা ঘটে। সেই কেসে আপনি আমাকে সাহায্য করছেন। সে যদি কথাগুলোর অদ্ভুত অদ্ভুত উত্তর দেয়। মিরাজ তখন বারবার জিজ্ঞেস করে, আপনি মর্গে কেন গিয়েছিলেন? সে যে তখন বলে, মনে নাই। এসব উত্তর শুনে মিরাজ খুব রাগ করে। আর এদিকে শফিক শেহজাদের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে যায়,
কিন্তু তারা শিলচাঁদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না। পরের দিন আমরা দেখি থানায় রেফায়েত সাহেব এসেছে। এই রেফায়েত সাহেবই ফারিয়ার প্রেমিক ছিল। পুলিশ তখন রেফায়েত সাহেবকেও সন্দেহভাজন মনে করে। তখন রেফায়েত সাহেব বলে, আমি তোকে ভালোবাসতাম, আমি ওকে কেন খুন করব? তখন মিরাজ বলে, যাতে আপনার গোপন পাপ ফাঁস না হয়, এই জন্য খুন করেছেন। তখন রেফায়েত সাহেব বলে, আমার স্ত্রী আমাদের ব্যাপারটা জানতো, আমাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল। তখন মিরাজ বলে, আমি যতদূর শুনেছি ফারিয়া আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু কেন? তখন রেফায়েত সাহেব বলে, ও যতটা চেয়েছিল সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তখন পুলিশ বলে, আপনি সেদিন কোথায় ছিলেন? তখন রেফায়েত সাহেব বলে, বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল, আর সেদিনও আমাকে সারাদিন কল দিয়েছে, আমাকে লেকের পাড়ে যেতে বলেছিল, কিন্তু বাড়িতে অনুষ্ঠান রেখে আমি বের হতে পারিনি। এরপর মিরাজ জানায়, ফারিয়া তো 2 মাসের প্রেগনেন্ট ছিল। এমনটা শুনে রেফায়েত সাহেব খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। তারপর মিরাজ শফিককে জানায়, এই কেসে এই প্রথম কাউকে মন থেকে কষ্ট পেতে দেখলাম। তখন শফিক বলে, লোকটা আসলেই হারামজাদা, বউ রেখে অন্য নারীর সাথে কী সব করে বেড়ায়। যাই হোক, তারপর মিরাজ বলে, সে জাতের কোনো তথ্য পেলে? তখন শফিক বলে, না স্যার, ওর জন্ম, স্কুল, এলাকা, হসপিটাল, কোথাও কোনো তথ্য নাই। লোকটা মনে হয় হাওয়া থেকে বেশি আসছে। এরপর মিরাজ আবারও শেহজাদের সাথে দেখা করতে আসে। তখন মিরাজ তাকে সত্যিটা বলতে বলে, কিন্তু শেহজাদ বলে, আপনার মনে তো কোনো বিশ্বাস নাই, আপনি তো আর আমার কথা বিশ্বাসই করেন না, আপনাকে দেখাতে হবে। আপনি এক কাজ করেন, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন, আমি আপনাকে দেখাবো। কিন্তু মিরাজ রাজি হয় না। এরপর মিরাজ আবার আনিকার সাথে দেখা করে। তখন সে জানতে চায়, রেফায়েত সাহেব মূলত কখন আসত? তখন আনিকা জানায়, বেশ রাতের দিকে। তারপর মিরাজ জানতে চায়, আপনাদের আগের কেয়ারটেকার লোক হিসেবে কেমন ছিল? তখন আনিকা বলে, পোশাক আশাক ভালো, ব্যবহার ভদ্র। তারপর জিজ্ঞেস করে, আপনাদের সাথে কথাবার্তা হতো? তখন আনিকা বলে, মাঝে মাঝে জিনিসপত্র আনতো। একটা ফ্লাইটে 2টা মেয়ে একা থাকলে যা হয় আর কি। কেয়ারটেকার পাশের বাসার আঙ্কেল সুযোগ পেলেই দরজা নক করতো। আর ফারিয়া তো জামা কাপড় নিয়ে খুব একটা সতর্ক ছিল না, বাসায়ও শর্ট পড়তো। অনেকটি খোলামেলা পোশাক পরা অবস্থাতেই দরজা খুলে ফেলতো। কেয়ারটেকার, দারোয়ান, ওরা তো এই বিষয়টা উপভোগ করতো, আর ওরা নিষেধ করলেও ভেসে উড়িয়ে দিত। আরও মাঝে মাঝে সিগারেট খেত, আর এইসব ওই আগের কেয়ারটেকারই আনতো। আর ওই কেয়ারটেকারের নাম ছিল হেলাল। তখন মিরাজ হেলালের উপর সন্দেহটা বাড়িয়ে দেয়। এরপর মিরাজ শফিকের সাথে নিয়ে হেলালের বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে হেলালকে খুঁজে পায় না। তখন তার মা জানায়, হেলাল কোথায় গেছে এটা সে নিজেও জানে না। তারা তখন হেলালের বাড়িতে অনেকগুলো কবুতর দেখতে পায়, আর এই কবুতরগুলো হেলালের নাকি খুব পছন্দের ছিল। তাই ওসি মিরাজ হেলালের উপর সন্দেহটা আরও বাড়িয়ে ফেলে, কারণ কবুতরগুলো কোনো ব্যবস্থা না করে হেলাল কোথাও পালিয়ে যাওয়ার কথা না, যদি সে পালিয়ে যেতে বাধ্য না হয়। তাই তারা মনে করে হয়তো এই ফারিয়াকে খুন করার পর হেলাল বাড়ি থেকে পালিয়েছে। আর এই জন্য মিরাজ হিলালকে ধরার জন্য থানার ওসির কাছে লোক যায়। আর এরপরে আমরা দেখি, বেবি না হওয়ার কারণে মিরাজ তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায়। তখন একটা নার্স এসে মিরাজকে তার স্পাম নিয়ে আসতে বলে। এরপর যখন মিরাজ স্পাম নিতে বাথরুমে যায়, তখন তাকে শফিক ফোন করে আর জানায়, মাদক নিয়ে ধরা পড়া সেই ছেলে দুটোর স্পামের সাথে ফারিয়ার শরীরে যে স্পাম পাওয়া গেছে তার মিল পাওয়া যায়নি। পরের সিনে আমরা দেখি, লেকের পার পরিষ্কার করার সময় একটা লোক সেখানে একটা লাশ খুঁজে পায়। আর পুলিশ এসে আইডেন্টি করে জানতে পারে এটা হচ্ছে ফারিয়ার বাসার আগে সেই কেয়ারটেকার হেলালের লাশ। এই একজন তাকে খুন করে পানিতে ফেলে দিয়েছে। পরপর 2টি খুন নিয়ে মিডিয়াতে তোলপাড় লেগে যায়, আর সাংবাদিকদের একের পর এক প্রশ্ন শুনে মিরাজ তাদের সাথে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে আসে। আর এজন্য থানার ওসি মিরাজকে অনেক বকাবকি করে, আর বলে, আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, আর আপনি মিডিয়ার লোকদের সাথে অনেক খারাপ আচরণ করেছেন, আর এই জন্য সমস্ত জবাব দিয়ে আমাকে করতে হচ্ছে, একের পরে কল রিসিভ করতে হচ্ছে। আপনি জানেন কতগুলো ফোন কল পোয়াতে হয়েছে আপনার এই খারাপ ব্যবহারের জন্য? সাধারণ লোক আর সাংবাদিকদের শিশুদের মতো এটা ওটা বলেও ভুলিয়ে রাখতে হয়। অবশ্য আপনি সেটা বুঝবেন না। সে মূলত মিরাজকে খোঁচা দিয়ে এই কথাটা বলে, কারণ মিরাজের কোনো সন্তান ছিল না। সে তখন মিরাজকে কয়েকদিনের ছুটি নিয়ে বউকে সময় দিতে বলে, আর ফারিয়ার কেসটা জাহাঙ্গীর নামে সেই পুলিশ অফিসারকে হ্যান্ড ওভার করে দিতে বলে। এতে মিরাজ খুব অপমান বোধ করে, আর কেসটা জাহাঙ্গীরের কাছে হ্যান্ড ওভার করে দেয়। বাসে এসে মিরাজ শেহজাদের ল্যাব থেকে নেওয়া সেই ওষুধের শিশিটা দেখতে থাকে। তারপর মিরাজ ওষুধের শিশিটা মর্গে সেই ডাক্তারকে পরীক্ষা করতে দেয়, কিন্তু ডাক্তার জানায় এই ল্যাবে এই ওষুধ পরীক্ষা করা যাবে না, আর তার মনে হচ্ছে ওষুধে অস্বাভাবিক কিছুই নেই। তাই সে ওষুধের শিশিটা মিরাজকে দিয়ে দেয়। এরপর মিরাজ আবারও শেহজাদের বাসায় আসে, আর তখন আমরা শেহজাদের কেয়ারটেকার পরিণামে সে ছোট মেয়েকে দেখতে পাই। সে তখন মিরাজকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়, আর এরপর মিরাজ কৌতূহলবশত সে ওষুধটা খেয়ে ফেলে।
আর ওষুধ খাওয়ার সাথে সাথে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আর এরপর সে ছোটবেলার অতীতে চলে যায়। তখন আমরা দেখতে পাই ক্লাসরুমে বমি করার কারণে টিচার তাকে বকাবকি করে ক্লাসরুম থেকে বের করে দেয়। আর তারপর মিরাজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ঠিক তখনই পড়ি এসে তার ঘুম ভাঙায়। এদিকে ফারিয়ার কেসটা জাহাঙ্গীরকে দিয়ে দেওয়া হয়। তাই সে শফিককে ভালো করে কাজে মনোযোগ দিতে বলে আর তার কথা মতো কাজ করতে বলে। মূলতই জাহাঙ্গীর মিরাজকে অনেক হিংসা করত, তাই শফিকও তাকে খুব একটা পছন্দ করতো না। কিন্তু এখন শফিককে বাধ্য হয়েই জাহাঙ্গীরের আন্ডারে কাজ করতে হচ্ছে। এরপর মিরাজ রাতে বাসায় ফিরে তার স্ত্রীকে বলে, আচ্ছা তুমি সুপার ন্যাচারালে বিশ্বাস করো? তখন নবু বলে, হ্যাঁ করি। তারপর মিরাজ বলে, তোমাকে যদি বলি আমি 200 বছর আগের অতীতে চলে গেছি আর সারাদিন ঘোরাঘুরি করে ফিরে আসছি, তুমি কি এটা বিশ্বাস করবে? তখন নোবা মিরাজের এমন অদ্ভুত কথা শুনে হেসে উঠিয়ে দেয়। এরপর মিরাজ বলে, আমি এই 2টা খুন নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, কোনো সমাধানই পাচ্ছি না। তখন নোবা বলে, তুমি এখানে 2টা খুন কেন বলছ? এখানে তো 3টা মার্ডার, ওর একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলছে। এরপর মিরাজ হাসপাতালে আসে শেহজাদকে নিয়ে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় হাসপাতালে কর্মরত পুলিশকে বলে সে শেহজাদকে নিয়ে অ্যাকশনে যাচ্ছে, তাই এই বিষয়টা সে যেন জাহাঙ্গীরকে না জানায়। এরপর মিরাজ শেহজাদকে সাথে নিয়ে একটা মদের বারে যায়। তখন মিরাজ শেহজাদের তৈরি ওষুধ খাওয়ার পর অতীতে যাওয়ার ঘটনাটা খুলে বলে। আর এখন মিরাজ সত্যি বিশ্বাস করে যে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব, কিন্তু এত কিছু যে কীভাবে ঘটছে সেটা সে বুঝতে পারছে না। তখন শেহজাদ বলে, সময় একটা নির্দিষ্ট সীমারেখায় চলে, আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব আমাদের মন গড়া কথা। কারণ সব কিছুই অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে আর ভবিষ্যতে ঘটবে। যা ঘটার তা ঘটবেই, আমরা কখনোই তার পরিবর্তন করতে পারবো না। তারপর মিরাজ সেই ওষুধের শিশিটার রহস্য জানতে চায়। তখন শেহজাদ জানায়, এটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যায়। তবে আপনি যদি বেশি পরিমাণ ডোজ নেন তাহলে এমন হতে পারে আপনি আর ঘুম থেকে জাগলেন না, আপনি ওই অবস্থাতেই মারা গেলেন। ভাগ্যিস সেদিন পড়ি এসে আপনাকে জাগিয়ে দিয়েছিল, না হলে একটা বিপদ হয়ে যেতে পারত। তখন মিরাজ বলে, তাহলে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নেই? তখন শেহজাদ বলে, এজন্য আপনার সময়কে লক করতে হবে। তখন মিরাজ বলে, ফারিয়া যে দিনটিতে মারা গিয়েছিল আমি সেই দিনে ফিরে যেতে চাই। তখন শেহজাদ জানায়, এটা সম্ভব না। মিরাজ কারণ জানতে চাইলে শেহজাদ বলে, আমাদের মৃত্যুর পর ব্রেন থেকে সমস্ত ইনফরমেশন বন্ধ হয়ে যায়, আর এরপর সেই মেমোরিগুলো আমাদের রক্ত এবং টিস্যুতে জমা থাকে। তাই ফারিয়া যেদিন মারা গিয়েছিল সেই দিন ফিরে যেতে হলে ফারিয়ার রক্ত লাগবে। তখন মিরাজ বলে, এটা কোনোভাবে সম্ভব না, কারণ ফারিয়ার লাশ তো মর্গ থেকে নিয়ে শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছে। তারপর শেহজাদ বলে, আমাদের ওই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টাতে ফারিয়ার লাশ মর্গে রাখা ছিল। তাহলে আমরা অনায়াসেই মর্গে গিয়ে ফারিয়ার বডি থেকে রক্ত কালেক্ট করতে পারবো। কিন্তু সমস্যা হলো, মর্গের ওই সময়টাতে ফিরে যেতে হলে ঠিক ওই সময়ে মারা গেছে এমন কারো ডেড বডির রক্ত বা টিস্যু লাগবে। কিন্তু এমন কারো ডেড বডি মিরাজ এখন কোথায় পাবে? তাই সে শেহজাদকে জিজ্ঞেস করে, বডিটা কি শুধু মানুষেরই হতে হবে? কথাটা শুনে শেহজাদ কিছুটা হতভম্ব হয়ে পড়ে। আর তাদের তখন ঠিক মনে পড়ে পুরীর পোষা ইঁদুরটার কথা, যে ইঁদুরটা ওই দিনই মারা গিয়েছিল। পরের সিনে আমরা দেখি তারা মাটি খুঁড়ে সে মৃত ইঁদুরটা বের করে। তারপর শেহজাদ ইঁদুরটার ডেড বডি থেকে রক্ত কালেক্ট করে ভ্যাকসিন তৈরি করে, যেটার মাধ্যমে তারা অতীতে যাওয়ার পর ফারিয়ার ডেড বডি থেকে রক্ত কালেক্ট করে আনতে পারবে। মিরাজ তখন শেহজাদের কাছে জানতে চায়, তারা অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচাতে পারবে না? কিন্তু শেহজাদ জানায়, এই পৃথিবীতে একবার যেটা ঘটে গেছে সেটা বদলানো সম্ভব না, আর যেটা বদলানো যায় সেটা ভবিষ্যতে হতে পারে না। এরপর ভ্যাকসিন রেডি করে তারা অতীতে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা রুম থেকে বেরিয়ে একটা গোপন রাস্তা দিয়ে আরেকটা রুমে গিয়ে পৌঁছায়। শেহজাদ তখন মিরাজকে বলে, টাইম ট্রাভেল করতে হলে আমাদের শরীরে একটা লিকুইড পুশ করতে হবে। মিরাজ তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই পেছন থেকে শেহজাদ মিরাজের শরীরে লিকুইডটি পুশ করে দেয়, আর সাথে সাথে মিরাজ অতীতে ফিরে যায়। আর এদিকে জাহাঙ্গীর হসপিটাল আসলে জানতে পারে মিরাজ এসে শেহজাদকে নিয়ে গেছে। এটা জানার পর সে দায়িত্বরত পুলিশের উপর অনেক ক্ষেপে যায় আর শেহজাদকে খুঁজতে বের করতে বলে। এরপর সে মিরাজকে ফোন দিলেও মিরাজকে ফোনে পায় না, কারণ মিরাজ অলরেডি অতীতে চলে গেছে। অতীতে ফিরে গিয়ে শেহজাদ মিরাজের সাথে দেখা করে, আর এরপর তারা দুজনে মিলে মর্গে যায়। তখন শেহজাদ মর্গে গিয়ে ফারিয়া লাশটা বের করে, আর তারপর সে ফারিয়ার বডি থেকে রক্তের স্যাম্পল নিয়ে চলে আসে। আর এরপর তারা দুজনেই অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এরপর শেহজাদ মিরাজকে জানায় হাসপাতালের পূর্ব পাশের একটা গাছের নিচে একটা ঔষধের শিশি রাখা আছে,
সেটা যেন শফিককে দিয়ে আনতে বলে। এরপর শফিক সেটা নিয়ে শেহজাদকে দেয়। আর তারপর শেহজাদ মর্গে থেকে আনা ফারিয়ার সে ব্লাড দিয়ে ফারিয়ার মৃত্যুর দিনে ফিরে যাওয়ার জন্য লিকুইড তৈরি করতে থাকে। তখন সে মিরাজকে জানায় টাইম ট্রাভেল করার পর মানুষ পাল্টে যায়, কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটা বোঝার ক্ষমতা হালকা হয়ে যায়। একটা সময় কি কোনটা অতীত আর কোনটা বর্তমান এটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। এরপর লিকুইড রেডি হয়ে গেলে তারা শেষবারের মতো অতীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মিরাজের ধারণা সে অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচাতে পারবে। আর দেখে জাহাঙ্গীর মিরাজ আর শেহজাদকে খুঁজতে বের হয়। এরপর তারা দুজনে প্রস্তুত হয়ে গেলে পুরি স্যালাইনের মাধ্যমে লিকুইডটা পুশ করে দেয়। আর তারা দুজনের শরীরে পুশ হওয়া মাত্রই তারা অতীতে ফিরে যায়। আর এরপর আমরা ফারিয়ার মৃত্যুর দিনের আসল ঘটনাটা দেখতে পাই। সেদিন রাতে ফারিয়া কিছু একটা নিয়ে খুব চিন্তিত ছিল আর রিফাতকে বারবার ফোন করছিল। তারপর সে বাসা থেকে বেরিয়ে লেকের পাড়ে আসে আর তার পিছু নিয়ে মিরাজও সে লেকের পাড়ে আসে। ফারিয়াকে সাবধান করার জন্য সে আড়াল থেকে ফারিয়ার নাম ধরে ডাকতে থাকে। ফারিয়া তখন বুঝতে পারে কেউ তার নাম ধরে ডাকছে। তখন সে এদিক ওদিক খুঁজতে থাকে। মিরাজ ফারিয়ার কাছে আসতে চাইলে চারপাশ থেকে মাটি মিরাজের পা আঁকড়ে ধরে, যার কারণে সে ওই জায়গা থেকে আর উঠতে পারে না। আর ঠিক তখনই পিছন থেকে একটা মাস্ক পরা লোক এসে ফারিয়ার গলায় ছড়িয়ে বসিয়ে দেয়। আর এই লোকটি আর কেউ না, সে হচ্ছে ফারিয়ার বসার আগের কেয়ারটেকার হেলাল। সে তখন ফারিয়াকে উলঙ্গ করে তার শরীরের ওপর মাস্টারবেশন করে স্পাম ফেলে দেয়। এরপর মিরাজ এসে তার উপর হামলা করে। তখন মিরাজ পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। মিরাজ তার কাছে জানতে চায় সে কেন ফারিয়াকে খুন করলো। তখন সে জানায় সে ফারিয়াকে খুন করতে এখানে আসেনি, সে এসেছিল ফারিয়ার সে বয়ফ্রেন্ড অর্থাৎ রিফায়েতকে মারতে। মূলত এই হেলাল ফারিয়াকে খুব পছন্দ করত আর ফারিয়ার সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল। ফারিয়া হেলালকে দিয়ে পিল কন্ডম সহ বিভিন্ন সরঞ্জাম আনত আর ফারিয়া রিফায়েতের সাথে রোমান্স করত। হেলাল তার পছন্দের মানুষটির এই কাজ একদমই পছন্দ করত না। আর যখন সে জানতে পারে ফারিয়া প্রেগনেন্ট তখন ফারিয়ার উপর তার রাগ আরও বেড়ে যায়। আর সবচেয়ে বেশি রাগ হয় রিফায়েতের ওপর, যে রিফায়েত ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তার পছন্দের মানুষটির সাথে এসব করছে। তাই হেলাল তাকে মারতে এখানে এসেছিল, কিন্তু সে তাকে না পেয়ে ফারিয়াকে একা পেয়ে খুন করে ফেলে। এরপর হেলাল মিরাজের গলায় ছড়িয়ে ধরে আর তাকে ফারিয়ার লাশের ওপর মাস্টারবেশন করতে বলে। আর এটা না করলে সে মিরাজকে মেরে ফেলার হুমকি দেয়। তাই মিরাজ বাধ্য হয়ে তার কথা মতো কাজ করে। আর এই জন্যই মূলত ফারিয়ার লাশের উপর দুটি ভিন্ন স্যাম্পলের স্পাম পাওয়া যায়। আর এই কাজ করার পর মিরাজ খুব অপমান বোধ করে। তাই সে আর তখন নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে হেলালকে অনেক মারধর শুরু করে আর ইটের সাথে আঘাত করতে করতে মাথা থিতলে দেয়। আর এতে হেলাল সেখানেই মারা যায়। এরপর মিরাজ ফারিয়ার পরিহিত জামা কাপড় একটা অন্যায় মুড়িয়ে দূরে ফেলে দিয়ে আসে। আর এরপরই মূলত মিরাজ চেয়ারের সাথে হেলালের ডেড বডি বেঁধে পানিতে ফেলে দেয়। আর এদিকে জাহাঙ্গীর শফিকের সাথে নিয়ে সে যাতে বাড়িতে আসে আর গোপন রাস্তা দিয়ে তার সে ঘরের ভেতর প্রবেশ করে। পরে যখন শেহজাদের হাত থেকে লিকুইড লাইনটা খুলে দেয়, যার কারণে শেহজাদ তার অতীত থেকে বর্তমানে ফিরে আসে। জাহাঙ্গীর তখন মিরাজকে জাগাতে চায়, কিন্তু শেহজাদ তাকে বাধা দেয় আর বলে ঘুম থেকে জাগালে মিরাজের মৃত্যু হবে। কিছুক্ষণ পরই মিরাজের ঘুম ভাবে আর তখন তার সবকিছু মনে পড়বে। মূলত মিরাজের সাথে ওই দিন ওই ঘটনাটা ঘটার পর থেকে মিরাজের মেমোরি লস হয়ে গেছিল। সে অতীতের ওই দিনটিকে পুরোপুরি ভুলে গেছিল। তাই সে ওই দিনটাকে কখনোই কোনো কিছুই মনে করতে পারেনি। কিন্তু টাইম ট্রাভেলের মাধ্যমে সে এখন সবকিছুই মনে করতে পেরেছে। আর এরপর তার কথা মতো পুলিশ অন্যায় মরানো ফারিয়ার সে জামা কাপড় খুঁজে পায়। কিন্তু মিরাজ ওসির কাছে গিয়ে ফারিয়ার কেসটার সমাধানের পুরো ক্রেডিট জাহাঙ্গীরকে দেয়। তখন ওসি বলে, আপনি আর জাহাঙ্গীর শেহজাদের বাড়িতে কী করছিলেন? তখন মিরাজ বলে, আমরা তো শেহজাদকে ধরতে গিয়েছিলাম। এরপর ওসি জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে দ্বিতীয় খুনটা কী করেছে, সেটা কি কোনো তথ্য পেয়েছেন? তখন মিরাজ এর কোনো উত্তর দিতে পারে না, কারণ দ্বিতীয় খুন অর্থাৎ হেলালকে সে তো নিজেই খুন করেছে। তাই স্বস্তিকে বলে, দ্বিতীয় খুনিকে কি বের করা খুব বেশি উচিত? তখন ওসি বলে, অবশ্যই উচিত, যত তাড়াতাড়ি পারেন দ্বিতীয় খুনিকে বের করুন। পরের দিন মিরাজ শেহজাদের সাথে দেখা করতে আসে আর বলে, আপনার এই প্রতিবার কথা তো সবাইকে জানানো উচিত, এতে করে অনেক কেসেরই সমাধান হবে আর আসল খুনিকে ধরা যাবে। আর সেই সাথে আপনি অনেক সুনাম অর্জন করতে পারবেন। কিন্তু শেহজাদ জানায় তার এইসবের কোনো দরকার নেই, আর এমনটা হলে তো আপনি নিজেই ফেসে যাবেন। সিরিজের একদম শেষের দিকে আমরা দেখতে পাই সেই শামসুল আলম শেহজাদের কাছে আসে আর শেহজাদকে তার পুরনো কেসের সমাধান দিতে বলে। আর এখানেই এই সিরিজটি শেষ হয়। পুরো সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর সিরিজটির সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটি জানিয়ে দেবেন আপনার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওটিতে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।